আসসালামু আলাইকুম। ১ জুলাইয়ে আইজিপি আর ১ জুলাইয়ে রাজসাক্ষী। তিনি হচ্ছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গতকাল তিনি তার দোষ স্বীকার করেছেন, বলেছেন গণহত্যার সঙ্গে আমি জড়িত, আমি রাজসাক্ষী হতে চাই। সেই ঘটনায় আমার জ্ঞানে যে অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত আমি বলতে চাই। এরপর তিনি রাজসাক্ষী হওয়ার আবেদন করেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন যে রাজসাক্ষী হবেন এটা বেশ কিছুদিন থেকে আলোচনায় ছিল এবং অনেকটাই মনে হচ্ছে যেন প্রস্তুতি ছিলেন তিনি, এবং হয়তো রাষ্ট্রপক্ষ থেকে বা কোনো এক পক্ষ থেকে তাকে বলা হয়েছে যে আপনি সব ঘটনা বলেন বিস্তারিতভাবে। কারণ টার্গেট তো আসলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন না, টার্গেট হচ্ছে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ আসাদুজ্জামান খান কামাল বা সেই রাজনৈতিক নেতৃবর্গ যারা এই গণহত্যার নির্দেশ দিয়েছিল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেটি বাস্তবায়ন করেছেন, তার অন্যান্য পুলিশ কর্মকর্তারাও বাস্তবায়ন করেছেন। এক্ষেত্রে বলা যায় যে একমাত্র বন্দী চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি এক ধরনের ভাগ্যবান, এই অর্থে যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন হচ্ছে কারাগারে আছেন, তিনি আটক আছেন। অন্য যাদের বিরুদ্ধে এই অন্তত ৩ জনের ক্ষেত্রে তারা কিন্তু কেউ আটক নেই, তারা পালিয়ে আছেন এবং ভারতেই পালিয়ে আছেন, দিল্লিতে আছেন শেখ হাসিনা। আসাদুজ্জামান খান কামাল তিনি হয়তো কলকাতায় আছেন বা ভারতের অন্য কোনো স্থানে থাকতে পারেন। ৩ জনের মধ্যে একজনই কেবল আটক আছেন, তিনি হচ্ছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সুতরাং যদি বিচার হতো, তিনি যদি রাজসাক্ষী না হতেন তাহলে কিন্তু তার দণ্ড একেবারেই নিশ্চিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন যে এইসব কর্মকর্তারা তারা যে গণহত্যার সঙ্গে জড়িত তার যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছে। সুতরাং যদি রাজসাক্ষী নাও হতেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন কিন্তু বিচার থেকে, দণ্ড থেকে মুক্তি পাওয়াটা অসম্ভব ছিল বলে বিশেষজ্ঞ যারা বা বিশ্লেষক যারা তারা মনে করেন। সেই ক্ষেত্রে তিনি অপরাধ সংঘটিত করে বা বাস্তবায়ন করেও কিন্তু এক ধরনের নিষ্কৃতি পাচ্ছেন। তিনি এখন আলাদা সেল পাবেন, এমনকি তিনি মুক্তিও পেতে পারেন, অথবা যদি তার দণ্ড হয় হয়তো একটা সাধারণ দণ্ড তিনি পেতে পারেন। অন্তত শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল তাদের ভাগ্যে যা হবে, সেই ক্ষেত্রে রাজসাক্ষী হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের তেমনটা হবে না। এবং তার কালকে যেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বলছিল যে তিনি যথেষ্ট পরিমাণ নির্ভর। এখানে বলা হচ্ছে যে শুনানির সময় কাছে ঘেরা কাঠগড়ায় চেয়ারে মামুনকে স্বাভাবিক দেখা যায়। 5টি অভিযোগ পড়ে শোনানোর পর এই মামলায় আসামিদের সম্পৃক্ততা সম্পর্কে জানতে চান ট্রাইব্যুনাল। বসা থেকে দাঁড়িয়ে পকেট থেকে একটা কাগজ বের করে মাইক্রোফোনে অপরাধগুলোর সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরেন মামুন। পরে এই বিষয়ে ট্রাইব্যুনালের কাছে সাক্ষী হওয়ার আবেদন জানান তিনি। অপরাধ স্বীকার করায় মামুনের নিরাপত্তার স্বার্থে কারাগারে তাকে আলাদা রাখার আবেদন করেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ট্রাইব্যুনাল থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সাবেক আইজিপিকে আলাদা একক সেলে রাখা হয়েছে বলে কারা সূত্র জানিয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালের কাছে জুলাই-আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিষয়ে নিজের দোষ স্বীকার করেছেন। সেই অপরাধের সব কিছু তার জানা কথা, সব তথ্য উদ্ঘাটনে ট্রাইব্যুনালকে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন। সেই প্রার্থনা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। যাই হোক, বোঝা যাচ্ছে যে এখন আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন। ১ জুলাই ছিলেন তিনি আইজিপি, আর ১ জুলাই তিনি হলেন রাজসাক্ষী। এখন সরকারের কাছে অন্তত এই ৩ জনের মধ্যে বন্দী একমাত্র তিনি রাজসাক্ষী হবার কারণে দণ্ড থেকে তিনি নিষ্কৃতি পাবেন, এমনটাই ধারণা করছেন দর্শক সবাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।